মৈত্রী নন্দীর লেখা গল্প প্রবাহমান। ট্রেনটা আধ ঘন্টা লেট ছিল। স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1টা বেজে গেল। ভোরের ফ্লাইটে দমদম, তারপর সেখান থেকে শিয়ালদায় এসে ট্রেন ধরেছিল। টিকিট তো আজকাল অনলাইনেই কাটা হয়, তাই অসুবিধা কিছু হয়নি। তাছাড়া সাথে নীলেশও এসেছে, ওকে ট্রেনে বসিয়ে দিয়ে গেছে। নীলেশের মাসির বাড়ি যাদবপুরে, সেখানেই থাকবে ও। ইন্দ্রাণী ফিরে এলে তখন দুজনে মিলে দিল্লি উড়ে যাবে। নিজের ভারী ট্রলিটা টানতে টানতে স্টেশনের বাইরে এসে একটা রিক্সা নিয়েছে ইন্দ্রাণী। বহুদিন পর সে এসেছে নিজের শহরে, যে শহরে সে কাটিয়েছিল জীবনের প্রথম 21টা বছর। রিক্সা চলছে আর তার চোখের সামনে দৃশ্যমান হচ্ছে তার চেনা রাস্তাঘাট। মেন রোড থেকে বাঁদিকে রাস্তাটা গেছে তার কলেজের দিকে। স্কুল, মেয়েবেলা, বহু স্মৃতি জড়িয়ে রয়েছে এই শহরের পথে ঘাটে। রাস্তার পাশের গাছপালায়, পথের ধুলো বালিতে কত সুখ দুঃখের স্মৃতি, কত লড়াই, কত অপমান, কত অভিমান গল্প হয়ে মিশে আছে এখানে। 14 বছর আগের এই শহরটাকে ছেড়ে সে পাকাপাকিভাবে রাজধানীতে চলে গিয়েছিল, কিন্তু তার বুকের মধ্যে সবসময় একটা দ্বীপের মতো ভেসে থাকতো এই মফস্বল শহরটা, যেখানে থাকেন তার বাবা, তার ফেলে আসা জীবনের একমাত্র যোগসূত্র। বাবা নামক যোগসূত্রটাও ছিঁড়ে গেছে কয়েকদিন আগে। চতুর্থীর কাজ ইন্দ্রাণী করেছে তার দিল্লির বাড়িতে বসে। আজ বাবার ঘাট কাজ। সে যাচ্ছে বাড়ির লোকেদের জন্য কাপড় চোপড় আর যেসব সামগ্রী এই সময় দিতে হয় সেসব পৌঁছাতে। ইন্দ্রাণীর শাশুড়ি মা খুব বুঝদার মহিলা, তিনিই সব কেনাকাটা করেছেন। ট্রলিতে প্রত্যেকের কাপড় চোপড় তিনি নাম লিখে গুছিয়ে দিয়েছেন। ইন্দ্রাণী জানে বাড়ির কাজের লোকেদের জন্য তিনি ঠিক কাপড় কিনেছেন। এই সময় ইন্দ্রাণীকে একটুও বিরক্ত করেননি তিনি। এমন নয় যে বাবার মৃত্যু খুব অপ্রত্যাশিত ছিল। বাবার বেশ বয়স হয়েছিল, প্রেশার, সুগার সবকিছুই ছিল, তবু বাবা আছেন কোথাও, এই ভাবনাটা ইন্দ্রাণীকে আশ্বস্ত করত, শান্তি দিত। তার বিয়ের আগের জীবনে শুধু দুটো লোকই তার মনের মধ্যে আজ অবধি বাস করছে, বাবা আর তুলি। তুলিকেও ইন্দ্রাণী ধীরে ধীরে অনেকটা ভুলেছে, কিন্তু বাবা তো সবসময় বিরাজ করতেন মনের মধ্যে। বছরে 1-2 বার কয়েক ঘন্টার জন্য ইন্দ্রাণী আসতো বাবাকে দেখতে, কিন্তু কখনো রাত্রিবাস করেনি। এছাড়া সপ্তাহে একবার অন্তত ভিডিও কলে সে বাবাকে দেখতই। বাবার দেখাশোনা করে বাচ্চু বলে যে ছেলেটি, তার মাইনেপত্র, ওর বাবার চিকিৎসার যাবতীয় খরচ চাকরি পাবার পর থেকে ইন্দ্রাণী করে এসেছে। বাচ্চুকে সেই স্মার্টফোন কিনে দেয়, কিভাবে ভিডিও কল করা হয় সেটাও শিখিয়েছিল, শুধু বাবাকে যাতে একবার চোখের দেখা দেখতে পারে, যাতে দুটো কথা বলতে পারে। দাদারা বিবাহিত বোনের থেকে বাবার খরচ নেবে না বলে খুব আপত্তি জানিয়েছিল, কিন্তু ইন্দ্রাণী বলেছিল, কেন, আমিও কি বাবার সন্তান নই? বাবার জন্যই আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। সন্তান হিসেবে আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে। তখনও বাবাই তাদের পাশে দাঁড়িয়ে দাদাদের বলেছিলেন, তোমরা বুইনেরে বাধা দিও না, ও তোমাগো থিক্কা কখনো কিচ্ছু চায় নাই, আজ একখান আবদার করতাছে, হেইডা তোমরা মাইনা লও। বাবার কথা ভাবতেই চোখ ভিজে এলো ইন্দ্রাণীর। তার জন্মাবধি বুড়ো অসহায় কোলকুঁজো হয়ে থাকা নির্বীরে স্বভাবের বাবাই তো তার শৈশব কৈশোরের একমাত্র আশ্রয় ছিলেন। বাবার যতটুকু ক্ষমতা ছিল তাই দিয়েই তিনি রক্ষা করতে চেয়েছিলেন তার প্রায় বৃদ্ধ বয়সে জন্মানো কন্যাটিকে। সবসময় যে তিনি সফল হয়েছেন এমনটা নয়, কিন্তু আজ যে ইন্দ্রাণী জীবনে দাঁড়িয়েছে সেটির সমস্ত কৃতিত্ব তার বাবার। গ্রাজুয়েশনের পরে বিয়ে দিয়ে হাত ধুয়ে ফেলতে চেয়েছিল ইন্দ্রাণীর মা, দাদারা। ইন্দ্রাণীর কান্না দেখে বাবাই তখন জিদ ধরেছিলেন। সহজ ছিল না সেই পথ। বাবা খাওয়া দাওয়া ত্যাগ করায় শেষ পর্যন্ত মা বাধ্য হয়ে দিল্লি স্কুল অফ ইকোনমিক্স থেকে পোস্ট গ্রাজুয়েশন করার অনুমতি দিয়েছিলেন। রাজধানী তাকে ফিরিয়ে দেয়নি। পড়তে এসে সে এখানেই খুঁজে পেয়েছে স্বনির্ভরতা, পেয়েছে সম্মান, ভালোবাসার ঘর, জীবনসাথী নীলেশ, আর মায়ের মতো স্নেহশীলা শাশুড়ি মাকে। কলকাতায় আসার আগের জীবনটা ছিল বঞ্চনার, অপমানের, অসম্মানের। বাবা ছাড়া তাকে কেউ আপনজন বলে ভাবেইনি। আপনজনদের চূড়ান্ত খারাপ ব্যবহারে বারে বারে রক্তাক্ত হতো ছোট্ট ইন্দ্রাণীর হৃদয়। বাবা, ও বাবা, তুমি আমারে বুলটির মতো কালা ছিটছিট দেওয়া সাদা ফ্রক কিনা দিবে? তোমার মায়েরে কও শোনা, মাই কিনা দিবে না। মা দিবে না, মা কইছে সাদা জামাই আমারে আরো কালো লাগবে। তুমি দিবে বাবা? 5 বছরের মেয়ের চোখ মুছিয়ে তার বাবা বলেন,
নিশ্চয়ই দিমুমা। তোর মা একখান আবুদা, আমার এমন সুন্দর মাইয়ারে কালি কয়। সাদার উপর পলকার ডট ফ্রকের শখ বলা বাহুল্য মেটেনি মেয়েটার। বয়স যখন 12 তখন সরস্বতী পুজোয় মেয়েটার বন্ধুরা সবাই শাড়ি পরবে বলে ঠিক করেছিল। মেয়েটা ভয়ে ভয়ে মাকে গিয়ে বলেছিল, তোমার পুরানা আলমারির নিচের তাই একখান লাল সিল্কের শাড়ি আছে, ওই শাড়িটা আজ পরুম। মায়ের ঠোঁটের বক্র হাসিটি কখনো ভুলতে পারবে না ইন্দ্রাণী। তয়া তরে দেখতে হইব না, এক্কেরে টিকায় আগুন লাগছে নাহান লাগবো। সেই পুজোয় আর ঠাকুর দেখতে বাইর হওয়া হয়নি ইন্দ্রাণীর। আয়নার সামনে দাঁড়িয়ে 12 বছরের বাচ্চাটি শুধু নিজেকেই দেখছিল। নিজেকে তার দেখতে খারাপ লাগে না কখনো। তার মা, 2 দাদা ছাড়া আর তো কেউ তাকে এইসব বলেও না। ইন্দ্রাণীর পিসি থাকতেন পাশের পাড়ায়। মায়ের সাথে পিসির ছিল আদায় কাঁচকলায় সম্পর্ক। পিসি আর কারোর সামনে নিজের ক্ষোভ না উগড়াতে পেরে তাকেই শোনাতো, তোর মায়ের ধলা রং লইয়া বড় অহংকার রে। আমারে সে কইতা, ভাগ্যিস ঠাউর জামাই ধলা হইছে, তাই তোমার মাইয়াদের পার করতে পারছো। তোমার রং পাইলে আইবুড়ো হইয়া ঘরেই পইচা মরত। আরো খানিকটা বড় হবার পর পিসি থেকেই সে শুনেছিল, তোর মায়ের ধারণা আছিল হ্যার কখনো মাইয়া হইবই না। আমারে কইতো, ঠাউরজি তোমার হইল মাইয়া বিয়বার প্যাট, আর আমার প্যাটে আমি চাইলেও মাইয়া বিয়াইতে পারুম না। তোর মায়ে সেই গুমুর ভাঙ্গা গেল যখন বুড়াকালে তুই জন্মাইলি, সেই কারণে ও তুরে দেখতে পারে নাই। ইন্দ্রাণী যখন জন্মান তখন তার বাবার বয়স 50 আর মায়ের বয়স 42। মাসিক অনিয়মিত হয় মা নাকি প্রথম দিকে বুঝতেই পারেননি যে তিনি আবার অন্তঃসত্ত্বা হয়েছেন। যখন বুঝলেন তখন দেরি হয়ে গিয়েছিল। মায়ের অ্যানিমিয়া ছিল। ডাক্তার অ্যাবর্ট করতে রাজি হননি। বুড়ো বয়সের মেয়ে, তাই আবার গায়ের রং চাপা। মা নাকি তাকে ছুঁয়েও দেখেননি। বাড়ির বুড়ি ঝি গোপালের মায়ের যত্নে ইন্দ্রাণী বেঁচে যায়। জ্ঞান হবার পর থেকে ইন্দ্রাণী বুঝেছিল আর 5টা বাচ্চার মতো তার জীবন নাই। তার 2 দাদা, যাদের একজনের বয়স তার জন্মের সময়ই ছিল প্রায় 22 আর একজনের 18, তাদের হাতে ব্যবসা রোজগারের চাবিকাঠি। বাবা বুড়ো মানুষ, সংসারে কোনো কিছুর উপরেই বাবার কোনো জোর নেই। বড় হবার পর বুঝতে পেরেছিল আসলে বাবা ততটা বুড়ো ছিলেন না, কিন্তু মেয়ে জন্মানোর পরে 2 সাবালক ছেলে রাগ ভাঙানোর জন্য ওদের হাতে ব্যবসার রাশ ছেড়ে দিতে বাবাকে বাধ্য করেছিলেন মা। মানুষটা বড়ই নির্বিড়ে স্বভাবে ছিলেন বলে সেইভাবে প্রতিবাদ বা প্রতিরোধ কিছুই করতে পারেননি। অসময়ে ঘর বসত করার ফলে বাবা তাড়াতাড়ি বুড়ো হয়ে গিয়েছিলেন। ইন্দ্রাণীর মা তার বড় 2 ছেলেকে সংসারের কর্তা বানিয়েছিলেন। ছেলেদের ছোট থেকেই প্রশ্রয় আর আদর দিয়ে তাদের মাথাটা এতটাই খেয়েছিলেন যে তারা পড়াশোনাটা শেষ করতে পারেনি। ছেলেদের বিয়েও তাড়াতাড়ি দেন। ছেলে বৌমাদের অসম্ভব মাথায় করে রাখতেন যাতে তিনি সংসারে গৃহিণীর পদটা বজায় রাখতে পারেন। ক্রমাগত মেয়েকে বঞ্চিত করে গেছেন, খাওয়া পড়ায়, এমনকি পড়াশোনার ব্যাপারেও। ইন্দ্রাণী সেই ছোটবেলা থেকে বুঝতে পেরেছিল যে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আর সেই দাঁড়ানোর জন্য পড়াশোনাটা ভালো করে করতেই হবে। ইন্দ্রাণী 7 বছর বয়সে তুলি জন্মালো, বড় দাদার প্রথম সন্তান। পরিবারের অন্যান্য সদস্যদের মতো ধবধবে গায়ের রং তুলির। তুলির একটু জ্ঞান হতেই তুলিকে ইন্দ্রাণীর বিছানায় চালান করে দিয়েছিলেন ইন্দ্রাণীর মা। 2 বছরের তুলি রাতের বেলা মাকে খুঁজত। নিজের জন্য যে মেয়েটি কখনো কিছু চাইতো না, সেই 9 বছরের মেয়েটি গিয়েছিল তুলির হয়ে দরবার করতে। রাতে তুলি কান্দে, মনে লয় ও মাইরে খোঁজে। অরে আমার সাথে শুইতে দিয়েছ কেন? বলদা মাইয়া, তুলির তো ভাই হইব আর কিছুদিনের মধ্যে, ওরে এখনো আলাদা শোয়ানের অভ্যাস করাইতে হইব। কান্দে যে, রাতে আমি ঘুমাইতে পারি না। প্রথম প্রথম কয়েকদিন কাঁদবো, কাঁদলে পরে তোর বুড়া আঙুল খান ওর মুহে ঢুয়াইয়া দিবি, খানিক চুইসা ও চুপ হইয়া যাইবে। এমনিও তো ওর মায়ের বুকে এখনো আর দুধ নাই। অবোধ বাচ্চাকে চুপ করাতে গিয়ে আর একটা 9 বছরের শিশুর বুড়ো আঙুলের ছাল চামড়া উঠে গিয়েছিল। তুলির পরে বিল্টু এলো। ইন্দ্রাণী অবাক হয়ে দেখেছিল তার সাথে যা যা অন্যায় হতো সেটি ওই দুধের বাচ্চা তুলির সাথেও হচ্ছে। ইন্দ্রাণীর ধারণা ছিল তার মাজা মাজা রঙই তার দুর্ভাগ্যের কারণ, কিন্তু তুলি তো ধবধবে ফর্সা। এতটুকু বাচ্চার সাথে এই রকম অমানবিক আচরণের কারণ বুঝতে পারতো না বলে অনেকবার তুলির হয়ে ঝগড়া করেছে। ধীরে ধীরে বুঝতে পারলো যে কালো ফর্সা নয়, তারা মেয়ে বলেই তাদের সাথে এই রকম বিমাতৃসুলভ আচরণ করা হয়।
কিন্তু তুলি দুধের বাচ্চা, অত শত বোঝার মতো বয়স তখনও হয়নি ওর। তাই বিল্টুর মুখে চকলেট দেখে গগন বিহারী চিৎকার করে কাঁদতে কাঁদতে তার কাছে ছুটে ছুটে চলে আসতো। ও পিপি রে, আমার দেয় নাই রে, বিল্টুরে দিছে। প্রথম প্রথম ঝগড়া করলেও পরে বাবার থেকে যে 2-4 পয়সা পেত তাই দিয়ে তুলির জন্য চকলেট কিনে আনতো। তখন আবার অন্য বিপত্তির সৃষ্টি হতো। বিল্টু নাকি কান্না জুড়ে নালিশ জানাতো। 1-2 বার ভাইপোকে না দিয়ে ভাইজিকে দেবার জন্য ইন্দ্রাণী চচ্চাপড়ও খেয়েছে। কিন্তু বাবা জানতে পেরে হুলস্থুল বাঁধিয়ে দিতেন। খেপে গিয়ে বলতেন, মাইয়া মানুষের গায়ে হাত তুইলা রাবণ রাজা নির্বংশ হইছে, মাইয়ার গায়ে হাত তুললে বংশ লোপ পাইব। তারপর থেকে ইন্দ্রাণীর মা আর ইন্দ্রাণীর গায়ে হাত তুলতেন না, কিন্তু বড় বৌদির হাতে তুলি মার খেত। অপমানিত অবহেলিত ছোট্ট তুলির প্রায় মা হয়ে উঠেছিল ইন্দ্রাণী। তুলিকে বোঝাতো, তোর যা ইচ্ছা হইব আমারে কইবি, বাবারে কইয়া আমি আনাইয়া দিমু, অগর কিছু কইস না। তুলি তবুও ঠোঁট ফুলিয়ে কাঁদত। হক কলেরে দেয়, শুধু তরে আর আমাইরেই দেয় না। কাল কাকিরে মাছের মুইরা দিছিল, আমি কইলাম আমারেও দাও, তো ঠাকুমা কইল মাইয়া মানুষের অত নোলা ভালা না। কেন রে পিপি, কাকি কি বেটা ছেলে, মাইয়া মানুষ নয়? ততদিনে ছোটদারও বিয়ে হয়ে বউ এসেছে, ছোটদার যমজ ছেলেও হয়েছে, ইন্দ্রাণীও বড় হয়ে উঠেছে। বুঝতে পারতো ছেলের বউদের খাইয়ে দাইয়ে আদরে প্রশ্রয়ে না রাখতে পারলে ছেলেদের উপর মায়ের কর্তৃত্ব রক্ষা করা কঠিন হয়ে যাবে। এত সচ্ছল পরিবারের সমস্ত কিপটেমি কেন তাদের দুজনের উপরেই হতো সেটাও বুঝতে ওদের অনেক সময় লেগেছিল। পরে বুঝেছিল আবাহমান কাল থেকে চলে আসা মনোভাব, যে মেয়ে সন্তানের জন্মই হয় পরের ঘরে চলে যাবার জন্য, যারা কোনো উপকারেই লাগবে না, তাদেরকে খাইয়ে মাখিয়ে কি লাভ হবে। এছাড়া আরো একটা ধারণা ছিল যে মেয়েদের শ্বশুরবাড়ি থেকে কিছু পাবার আশা করাটাই দুরাশা, তাই তাদেরকে ভালো ভালো জিনিসের অভ্যাস করিয়ে দিলে ভবিষ্যতে মেয়েদের প্রতি খারাপই করা হবে। তাই শৈশব থেকেই তাদের প্রতি কঠোর আচরণ করে ভবিষ্যৎ জমালাই মতান্তরে শ্বশুরঘর করতে যাওয়ার জন্য প্রস্তুত করাতে হবে। ইন্দ্রাণী সেই ছোট বয়স থেকেই বুঝেছিল সম্মানের সাথে বাঁচতে হলে তাকে আত্মনির্ভরশীল হতে হবে। তুলিকেও সেই শিক্ষাই দিত। কারো সহায়তা ছাড়া পড়াশোনা করাটা অনেক কঠিন ছিল। ইন্দ্রাণীকে ভালো রেজাল্টের জন্য অন্যদের প্রায় ডবল পরিশ্রম করতে হতো। তুলিকেও জোর করে পড়তে বসাতো। বাবা অবশ্য বলতেন, রাঙ্গামুলা ওর হইব না, তোর যা মনের জোর আছে তা ওর নাই, মনের জোর ছাড়া কিচ্ছুই হয় না। তারপর ইন্দ্রাণী মাস্টার্স করতে দিল্লিতে চলে গেল। সেখানে গিয়ে ইন্দ্রাণীর যেন মেটামরফোসিস হয়েছিল। বাঙাল কথা বলা ছেড়ে দিয়ে পুরো আধুনিক মনের মানুষ হয়েছিল। তারপর চাকরি, নীলেশের সাথে প্রণয় আর বিয়ে, শাশুড়ি মায়ের মধ্যে স্নেহময়ী মাকে খুঁজে পাওয়া, বুবলাইয়ের জন্ম, সম্মান আদরে উসলানোর জীবন কাটছে তার। কিন্তু সবটাই এত সহজে হয়নি। ইন্দ্রাণীর শাশুড়ি মা ডিভোর্সি, কলেজে পড়ান, তার উপর নীলেশরা কায়স্থ, সব মিলিয়ে বিয়ের সময়ে তাদের প্রাচীনপন্থী বাড়িতে যেন ঝড় উঠেছিল। ইন্দ্রাণীর মা বলেছিলেন, বরকে ছাইরা দিছে যে মাইয়া মানুষ, হের সাথে বেশ্যার কোনো ফারাক নাই, অথবা কায়স্থ আমাকে ভিতর বাড়ি চৌকাট পার হইতে পারবো না। বলা বাহুল্য, এইসব বলে মা দাদারা তার বিয়েটা মেনে নেয়নি এবং বিয়েতে একটা পয়সাও খরচ করেনি। তাতে অবশ্য ইন্দ্রাণীর কিছু যায় আসেনি। বাবাকে প্রণাম করে সে ঘর ছেড়ে চলে এসেছিল। বাবার খুব ইচ্ছে ছিল ঠাকুরমার গলা 7 লহরি হারটা তাকে দেওয়া হোক, কিন্তু মা আর বৌদিরা তাতেও বাধা দিয়েছিল। বাবার চোখে জল দেখে সে হেসে বলেছিল, থাক না বাবা, ওটা না হয় তুলির বিয়েতে দিও, বাড়ির কোনো মেয়ে পেলেই তো হলো। বিয়ের পরে নীলেশকে নিয়ে বাবাকে প্রণাম করতে গিয়েছিল। বাবা নীলেশের হাত জড়িয়ে ধরে কেঁদেছিলেন আর বলেছিলেন, আমার এই মাইডারে দেখো বাবা, তোমার হাতে অরে তুইলা দিতাছি, বড্ড অভিমানী মাইয়া আমার, কখনো মুখ ফুইটা কিচ্ছু চাই না, তবে খুব বুঝদার, এমন মাইয়া ভূভারতে কমই আছে। নীলেশ বাবাকে আশ্বস্ত করেছিল। 10 বছরের বিবাহিত জীবন যেন সুখ স্বপ্নে মোড়া। 25 বছরের বঞ্চনার ইতিহাস শাশুড়ি মায়ের ভালোবাসায় ধুয়ে মুছে গেছিল, কিন্তু একটা জিনিস তার মনের মধ্যে খসখস করত। তার বিয়ের 1 বছরের মধ্যে 19 বছরের তুলি বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছিল। তুলি তো তার ভাইজি কম, মেয়ে বেশি, তাই তুলি পড়াশোনা শেষ না করে বিয়ে করায় বহুদিন পর্যন্ত মন খারাপ করতো তার। বাবা অবশ্য বলতেন,
কইছিলাম না, ও হইল গিয়া রাঙ্গামুলা, ওর দ্বারা পড়াই লিখাই হইব না। তুলির শ্বশুরবাড়ির অবস্থা প্রথমে সাধারণ ছিল, পরে ওর বর রাজ্যের শাসক দলের একজন মাঝারি গোছের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। স্বনামে বেনামে প্রচুর সম্পত্তি বানিয়েছে। দাদাদের ব্যবসায় নাকি তুলির বর এখন অনেক সাহায্য করছে, ফলে জামাইয়ের এখন ওই বাড়িতে স্পেশাল খাতির। বাবার আবার তাই নিয়ে অনেক ক্ষোভ ছিল। তুলিরা যাতে কৈবর্ত হয়েও বাড়িতে খাতির পাচ্ছে, আর নীলেশকে এক গ্লাস জলও কেউ সাধেনি। ইন্দ্রাণীর অবশ্য এইসব ব্যাপারে হেলদোল ছিল না। নীলেশ মুখে কখনো কিছু না বললেও শ্বশুর বাড়ির রক্ষণশীলতা নিয়ে খুশি ছিল না। প্রতিবার ইন্দ্রাণী যখনই বাপের বাড়ি আসে তখন একটা কথাই মনে আসে, বাড়িটার কোনো পরিবর্তন হয় না কেন? জগদ্দল পাথরের মতো অপরিবর্তনশীল, দিন দিন যেন আরো কুশ্রী হচ্ছে। অথচ বাবার কাছ থেকে ইন্দ্রাণী জেনেছে পারিবারিক ব্যবসায় আরো উন্নতি হয়েছে। বাড়ির বাসিন্দারা যেমন সময়ের থেকে অনেক পিছিয়ে, সেটা বাড়ির চেহারাতেও প্রকাশ পাচ্ছে। সঙ্গে করে আনা জিনিসগুলো মোটামুটি প্রায় সবাইকে দিয়ে ইন্দ্রাণী এবার বাবার ঘরে বসলো। এই বাড়ির লোকেদের হাতে পয়সা থাকলেও খরচ বলতে বোঝে ছেলেদের জন্য সম্পত্তি আর মেয়েদের জন্য সোনার গয়না কেনা। কিন্তু পোশাকের ব্যাপারে এরা সস্তা কাপড় খোঁজে, তাই ইন্দ্রাণী রানা রুচিসম্মত কাপড় চোপড় পেয়ে সবাই খুবই খুশি হলো। মায়ের সাথে দেখা হয় না, মা ঠাকুর ঘরে ব্যস্ত, আর ঠাকুর ঘরে কায়স্থকে বিয়ে করার জন্য ইন্দ্রাণীর প্রবেশের অধিকার নেই। দাদাদের সাথে অবশ্য দেখা হলো। দুই দাদাকে মুন্ডিত মস্তকে দেখে ইন্দ্রাণীর অদ্ভুত অনুভূতি হচ্ছিল। বরদা ভদ্রতা করে বললেন, কটা দিন থাকবি তো? উত্তরে ইন্দ্রাণী ফ্যাকাশে হাসি হাসে, যার অর্থ হ্যাঁও হতে পারে আবার নাও হতে পারে। বরদা অবশ্য বলেই চলে গেছেন, ইন্দ্রাণীর উত্তরের জন্য অপেক্ষা করে থাকেননি। উঠোনে প্যান্ডেল বেঁধে কাজ হবে, সেখানে তখনও ডেকোরেটরের লোকজন কাজ করছে। সামনের ঘরে টেবিলের উপর বাবার একটা পুরনো সাদা কালো ছবিতে মালা চন্দন পরিয়ে রাখা আছে। ইন্দ্রাণী চুপচাপ বাবা যে ঘরে থাকতেন সেই ঘরে এসে বসেছিল। খাটের বিছানা ফেলে দেওয়া হয়েছে, খাটের উপর একটা সুজনি শুধু পাতা, দেওয়ালে বাবার হাসি মুখ। খাটের উপর চুপ করে বসে থেকে ইন্দ্রাণী যেন বাবাকে অনুভব করতে পারছিল। সারা ঘরটাই যেন বাবার গায়ের গন্ধ মাখা। ধীরে ধীরে ইন্দ্রাণীর চোখ ভিজে আসতে থাকে। হঠাৎ পিছন থেকে কেউ এসে ওকে জড়িয়ে ধরায় সামান্য একটু কেঁপে ওঠে ইন্দ্রাণী। আমি ঠিক জানতাম তোকে এখানেই পাবো। সবাই বলল তুই এসে গেছিস, কিন্তু তোকে কোথাও দেখতে পেলাম না। গতকাল থেকে এখানেই ছিলাম, সকালে যেই একটু বাড়ি গেছি অমনি তুই এসে হাজির। কি সুন্দর দেখতে হয়েছিস রে পিপি। কে বলবে তুই আমার পিপি? আমার চেয়ে তোকে ছোট লাগছে অনেক। ইন্দ্রাণী সামান্য অবাক হয়ে বলে, তুলি তুই? কেন রে, চিনতে পারছিস না নাকি? তুই কি করে এখনো এত ছিপছিপে রয়েছিস রে পিপি? আমাকে দেখ, একদম কুমড়ো পটাশ হয়ে গেছি। সত্যি, একে তুলি বলে বুঝতে সময় লাগে। তুলি মানে রোগা রোগা কাজল ল্যাপটানো ধবধবে ফর্সা লাল ঠোঁটের খুকির কথাই মনে পড়ে। যদিও যখন বাড়ি ছেড়েছিল ইন্দ্রাণী তখন তুলির বয়স ছিল 14 বছর। তারপর মাধ্যমিকটা পাশ করেছিল কোনো মতে, 12 ফেল করে ঘরে বসেছিল, পরে পালিয়ে বিয়ে করে নেয়। সেই তুলি এখন এতটাই মুটিয়েছে যে কোমরে 2-3 থাক চর্বির স্তর, মুখটাও গোল ফোলা, তাতে 2 টাকা সাইজের সিঁদুরের টিপ লেপটে আছে। সারা গায়ে প্রচুর সোনার গয়না, একটা ঢাকাই জামদানি পরনে। শীতের প্রথম দিকেও তুলি দরদর করে ঘামছে। তুলি তার পিপির বর ছেলের খবর নিল, তাদের এখনো পর্যন্ত চোখে না দেখার জন্য দুঃখ করলো। তারপর শুরু করলো নিজের স্বামীর ঐশ্বর্য আর ক্ষমতার গুণকীর্তন। ওর বর যে ওকে চোখে হারায় 1 মিনিটও ছেড়ে থাকতে পারে না বলে ওর সাথে এই বাড়িতে এসেও রয়েছে, সেটাও সগর্বে ঘোষণা করলো। ইন্দ্রাণী অবাক হয়ে ভাবছিল, তুলি তো আজকের মেয়ে, কিন্তু কথাবার্তা শুনে মনে হচ্ছে যেন 70 বছরের প্রবীণা কথা বলছে। ভাবছিল এই কি সেই মিষ্টি মেয়ে তুলি? এর মুখ থেকে তো খালি রকমারি আজব শাড়ি গয়না স্বামী সোহাগের গল্প। ইন্দ্রাণীর কষ্ট হচ্ছিল। তুলি 7 বছরের ছোট হলেও সেই কোন শৈশবেই ওকে সে সন্তানের মতোই মানুষ করেছিল। আজ এই 28 বছরের প্রবীণাটিকে তার অচেনা বলে মনে হচ্ছিল। তুলি বড় বড় গল্প শুনিয়ে পিসিকে টেনে নিয়ে চলল বরের সাথে আলাপ করিয়ে দিতে। একতলায় 2 দাদার সাথে তুলির বর কথা বলছিল বলে আর বরকে ডাকতে পারলো না। ইন্দ্রাণী দেখলো তুলির বড় তুলির মতোই 2.5 মণ, গায়ের রংটা অবশ্য বেশ কালো।
তুলি আর তুলির বর দুজনেই দুপুরের ভাত খাবার পরে পান চিবিয়েছে। পানের রস শুকিয়ে ঠোঁট কালো হয়ে রয়েছে। পরনে সিল্কের পাঞ্জাবি, গলায় মোটা শিকলের মতো সোনার চেন, হাতে রিস্টলেট, 10 আঙ্গুলের প্রত্যেকটায় পাথর বসানো আংটি। বয়সে নীলেশের চেয়ে 1-2 বছরের বড় বই ছোট হবে না। এই মফস্বলী রাজনৈতিক গুন্ডার মতো দেখতে লোকটাকে তুলি স্বামী হিসেবে মানতে মন চাইছিল না। তুলি এরপর নিজের ছেলে মেয়েকে পিপিকে দেখাবে বলে তাদের খোঁজে গেল। ইন্দ্রাণী আবারও এসে বাবার ঘরে বসেছিল। খানিক বাদে তুলিও এসে হাজির। ছেলে মেয়েদের দেখা পায়নি। এত বড় বাগান নিয়ে বাড়ির কোথায় কোন প্রান্তে আছে কে জানে। তুলি ও ছেলে মেয়ের গল্প করছিল। বিয়ের 1 বছরের মধ্যে পারমিতা বা পরি জন্মায়, আর পরির জন্মের 1 বছরের মধ্যে ছেলের ডুগ্গু জন্মেছে। তুলি বলছিল, তুই তো বেঁচে গেছিস পিপি, তোর প্রথমেই ছেলে হয়েছে বলে আর তোকে বাঁচা নিতে হয়নি। আমার প্রথমে মেয়ে হওয়াতে শ্বশুর শাশুড়ি এমনকি আমার বরের কি রাগ। তাদের ছেলে চাই। যাক বাবা, পরের বছর ডুগ্গু হয়ে আমায় বাঁচিয়েছে, নইলে আবার ট্রাই মারতে হতো। অবশ্য ওদেরই বা দোষ কি দিই বল, একটা ছেলে ছাড়া ব্যবসার হাল কে ধরবে। মেয়ে তো বিয়ে হয়ে পরের ঘরে চলে যাবে, বংশ রক্ষা করার জন্য একটা ছেলে অন্তত চাই। ইন্দ্রাণী বলতে যাচ্ছিল যে দেশে কত সফল বিজনেস উমেন আছে, আর বংশ রক্ষা আবার কি, মেয়ে কি সন্তান নয়? কিন্তু কিছু বলার আগে একটা চিৎকার আর গগন বিদারী কান্নার আওয়াজে দুজনেই চমকে ওঠে। তারপরেই তুলি চেঁচিয়ে ওঠে, কি হয়েছে বাবু? কে তোমাকে কি বলেছে? বলতে বলতে ঘর ছেড়ে দৌড়ে বেরিয়ে গেল। তুলির দেখা দেখে ইন্দ্রাণু ঘর ছেড়ে বাইরে গিয়ে দেখে একটা বাচ্চা ছেলে একটা মেয়ের হাত ধরে হিড়হিড় করে টেনে আনছে। ছেলে আর মেয়ে যে তুলির সেটা বুঝতে পারলো যখন তুলি ছেলেকে নিজের কাছে টেনে আঁচল দিয়ে মুখ মুছিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবাই, পরি তোমায় মেরেছে? উত্তরে ছেলেটা অ্যাঁ অ্যাঁ করে কাঁদতে কাঁদতে বলে, পরি আমায় না দিয়ে নিজেই আইসক্রিম খেয়ে নিয়েছে। তুলি শুনেই একটা 82 শিক্ষার চড় বসিয়ে দেয় মেয়েকে। এত বড় নোলা তোর, ভাইকে না দিয়ে নিজেই খেয়ে নিলি? ইন্দ্রাণী অবাক হয়ে ভাবছিল, ছেলেটা ছোট হয়েও দিদিকে নাম ধরে বলছে, জোর করে টেনে নিয়ে আসছে। বাবা মায়ের প্রশ্রয় ছাড়া এতটা অসভ্যতা করার সাহস বাচ্চাদের সাধারণত হয় না। মায়ের হাতে চড় খেয়ে মেয়েটা গোঁজ হয়ে মাটির দিকে তাকিয়েছিল। কাঁদেনি, কিন্তু ধীরে ধীরে বলল, গুড্ডু ওর আইসক্রিম খেয়ে আমারটা খেতে এসেছিল, আমার তখন আধা খাওয়া হয়ে গেছে, তাই এঁটোটা দিইনি। তুলি মেয়ের চুলের ঝুঁটি ধরে নেড়ে ভেঙিয়ে বলে, এঁটো হয়ে গেছে বলে দিইনি, ভাই একটু চেয়েছে, দিলে কি ক্ষতি হতো? ছোট ভাইকে কি কেউ হিংসে করে? তুমি কেঁদো না বাবু, বাবা তোমাকে অনেক আইসক্রিম কিনে দেবে, পরীকে একটাও দেবে না। এখন চুপ করো সোনা। মার খেয়ে পরি ধীরে ধীরে ওই জায়গা থেকে চলে গেল। ইন্দ্রাণী এতক্ষণ তুলির সন্তান শাসন চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। পরীকে দেখে সে এতটা অবাক হয়েছিল যে মুখ থেকে একটা শব্দও বের হয়নি। পরি যেন সেই ছোটবেলার তুলি, সেই ধবধবে ফর্সা রং, রোগা ভাসা ভাসার ডাগর চোখ, আর ডুগ্গুকে দেখতে তুলির বরের মতো, ওই রকম কালো মোটা চেহারা। তুলি তখনও ছেলে নিয়ে আদিক্ষেতা যায়নি, ছেলেকে ট্যাঁকে করে ঘরে নিয়ে গিয়ে আদর করছিল। ইন্দ্রাণীর সব ব্যাপারটা এতটা অসহ্য লাগছিল যে সে আর তুলির সাথে না গিয়ে ধীরে ধীরে ওই জায়গা থেকে সরে পড়ে। এদিকে সেদিকে ঘুরে ঘুরে পিছনের বারান্দায় গিয়ে দেখে পরি একা একা বারান্দার রেলিং ধরে পিছনের পুকুরের দিকে তাকিয়ে আছে। কাছে গিয়ে আদর করে মেয়েটাকে জিজ্ঞেস করে যে কোন স্কুলে পড়ে সে, কোন ক্লাস। অপমানিত বাচ্চাটার গালে তুলির আঙুলের দাগ স্পষ্ট হয়ে বসেছে। মেয়েটার সাথে বেশ খানিকটা কথা বলে ওকে আশ্বস্ত করে তারপর নিজের হ্যান্ডব্যাগের ভিতর থেকে একটা লাল গয়নার বাক্স বের করে তার থেকে একটা হার নিয়ে মেয়েটাকে পরিয়ে দিয়ে বলে, জানো তো, আমি তোমার মায়ের পিসি, এই হারটা আমি তোমাকে দিলাম, চলো তোমার মাকে গিয়ে দেখাই হার পরে তোমায় কত সুন্দর লাগছে। পরীর হাত ধরে ইন্দ্রাণী আবার সেই ঘরে যায় যেখানে তুলি ও ছেলে নিয়ে তখনও আদিক্ষেতা করছে। পরীকে দেখিয়ে বলে, এই হারটা আমি পরীকে দিয়েছি আমার তরফ থেকে, তোর মেয়েকে উপহার। তুলি খুব অবাক হয়ে বলে, এটা তো সোনার, বেশ বড়, ভরি 3 তো হবেই, এটা তুই ওকে মুখ দেখানি হিসেবে দিলি? তোর কি কোনোদিন কোনো কাণ্ডজ্ঞান হবে না পিপি? তুই মেয়েকে সোনা দিয়ে মুখ দেখলি আর ছেলেকে কিছু দিলি না? আমার শ্বশুর বাড়ির লোকেরা কি বলবে বলতো? এতটা সোনা একজনকে না দিয়ে তুই এটা দিয়ে 2টো চেন বানাতেই পারতিস।
ইন্দ্রাণী শুকনো হেসে বলে, 35 বছরেও যখন আমার কাণ্ডজ্ঞান হয়নি, তখন আর কখনোই হবে না। ডুগ্গুকে আমি টাকা দেব, তুই ওর পছন্দ মতো জিনিস কিনে দিস। আসলে আমার মনে হয় গয়নায় আগে মেয়েদেরই অধিকার, ছেলেদের পড়লেও হয়, না পড়লেও কিছু না। দেখ দেখি পরীকে কি সুন্দর লাগছে, যেন একেবারে সেই ছোট্টবেলার তুই। আমি আর থাকতে পারছি না রে, তুই মাকে আর দাদাদের কাউকে বলে দিস যে আমি চলে যাচ্ছি। বিকেলে একটা ট্রেন আছে, ওটাই ধরবো। হারটা সে এনেছিল তুলির কথা ভেবে। বিয়ের পরে তুলির সাথে প্রথমবার দেখা হবে, তখন উপহার হিসেবে দেবে। এই তুলিকে তার অচেনা লাগছিল, আর যার মধ্যে সেই ছোট্ট তুলি ছায়া দেখতে পেয়েছে তাকেই হারটা দিয়েছে। ফাঁকা ট্রলিটা নিয়ে অবাক তুলির সামনে দিয়ে বাইরে যাওয়ার রাস্তা ধরে ইন্দ্রাণী। মনে মনে ভাবে, 35 বছরেও এই বাড়িটার এতটুকু পরিবর্তন হলো না। সেই ট্র্যাডিশন সমানে চলছে। সেদিন যে ছিল নির্যাতিতা, আজ সেই নির্যাতনকারী হিসেবে ফিরে এসেছে। এই বাড়ির হাওয়া বাতাসে মান্ধাতা আমলের নারী নির্যাতনের বিষ মিশে আছে। এখানে নিঃশ্বাস নিতেও দম বন্ধ হয়ে যায়। এরা জানতেই পারলো না পৃথিবীতে কত দ্রুত পরিবর্তন আসছে। বাবা তাকে বাইরে পড়তে পাঠিয়েছিলেন বলেই সে এত সুন্দর একটা জীবনের স্বাদ নিতে পারছে। এটাই তার শেষ আশা এই শহরে। এই বাড়ি তাকে কখনো আপন করেনি। আজ সেও চিরতরে এই বাড়িটিকে পরিত্যাগ করে যাচ্ছে। তার যা কর্তব্যকর্ম সে দূর থেকেই করবে, কিন্তু এই বাড়িতে আর নয়। ফাঁকা একটা রিকশা পেয়ে ইন্দ্রাণী তাতে চড়ে বসে। এতক্ষণ পর্যন্ত যে চোখের জলকে সে ধরে রেখেছিল, এইবার সেই চোখের জল তার গাল ভাসিয়ে ফোঁটায় ফোঁটায় ঝরতে থাকে। এখানে একটি মৃত মানুষেরই ঘাট শ্রাদ্ধ হয়নি, একটি জীবিত মানুষের স্মৃতিকেও ইন্দ্রাণীর জলে ফেলে দিতে বাধ্য হয়েছে। সে আর কখনো পিছন ফিরে দেখবে না। সুন্দর সোনালী ভবিষ্যৎ তার জন্য অপেক্ষা করে রয়েছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।